সব মেহমান যেতে যেতে প্রায় মধ্যরাত পার হয়েছে। বাড়ির নারী সদস্যরা আর থাকার মেহমানরা 11:30টার পরেই চলে এসেছে। শুধু বাসার ছেলেরা সব র্যাপ আপ করার জন্য রয়ে গেছে। শৈলী বাসায় এসেই আগে নিজের রুমে গিয়েছে। প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে ছুটে গিয়েছে 7 তলার ছাদে। সেই জিনিসটা এক কোণায় রেখে তারপর 6 তলায় মিহরানের রুমে এসেছে। হালকা পাতলা ফ্রেশ হয়ে আবার ছুটেছে ছাদে কেউ আসার আগেই। রাত প্রায় 1টা। মিহরান পা রাখল ছাদে তখন। মৃদুমন্দ বাতাস ছেড়েছে চারিপাশে। শীতল একটা পরিবেশ। শরীরের সাথে লেগে থাকা সারটো কিছুটা চনমনিয়ে উঠল যেন। ভালো লাগলো হাওয়াটা। মিহরান ছাদের মাঝামাঝি এসে আশপাশে তাকালো। শৈলীকে দুচোখ খুঁজে পেল না। হঠাৎ পেছনে কিছুর অস্তিত্বের আভাস পায় মিহরান। ঘুরে দেখতে যাবে তার আগেই এক জোড়া কোমল হাত পেছনে থেকে সামনে আসে। ওর পিঠ শুয়ে সামনে টেনে বুকের ওপর এসে অবস্থান করে। এক মুহূর্ত পরেই মিহরান ওর পিঠে ছোঁয়া পায় কারো মসৃণ ত্বকের। সাথে সাথেই চোখ বন্ধ হয়ে আসে ওর। অজানা এক আরাম ঘিরে ধরে চারপাশ দিয়ে। কিছুক্ষণ এভাবেই সময় স্তব্ধ হয়ে যায়। দুই মানবী নিজেদের নিঃশ্বাসের সুর শুনতেই ব্যস্ত থাকে। দুজোড়া চোখ বন্ধ হয়ে এক আরেক দুনিয়ায় পাড়ি জমায়। তারপর মিহরান এক পাশে ঘাড় ঘোরায় শুধু। চোখ নিচে নামিয়ে মুখ খুলে। মাহি বলল, তুমি আমাকে এখানে আসতে বলেছ? কোনো বিশেষ কারণ? শৈলী মুখে কিছু বলে না, তবে মাথা ওপর নিচ ঝাঁকায়। মিহরানের পিঠে সেই অভিব্যক্তির অনুভূতি ঘটে। বলো, কেন আসতে বললে? সরি। মিহরান ঠোঁট টানে। এটা বলার জন্য নিশ্চয়ই ডাকো নাই। এটা তো সকালেও শুনেছি। নতুন কিছু বলার থাকলে বলো। আছে তো অনেক কিছু বলার। শুনছি। শৈলী একটু পায়ের পাতা ওঠায়। নিজেকে চেষ্টা করে মিহরানের কান পর্যন্ত নিয়ে আসতে। মিস্টার মিহরান হাসান, আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার সাথে এই রাতটা থাকতে চায়। আপনাকে পুরো সময়টা নিজের মতন করে পেতে চায়। দিবেন আজ এই রাতটা আমাকে? সরল স্বীকারোক্তি, সরল অনুমতি। কিন্তু অর্থ বিশাল, অর্থ জটিল। মিহরান তড়াক করে ঘুরে দাঁড়ায়। শৈলীর অবাক চোখ জোড়ায় দৃষ্টি নিবন্ধ করে। কি বলল তুমি? আবার বলো। শৈলী হকচকায়। ভুল কিছু বলল নাকি? কি বললাম? আপনার সাথে রাতটা কাটাতে চাই তাই বললাম। আড্ডা দিব, গল্প করব। কেন, আপনার সমস্যা আছে? মিহরানের গম্ভীর মুখে খুব আস্তে করে কিন্তু অনেক বর্ষর একটা হাসি ভাঙল। শৈলীকে পুরোপুরি অবাক করে দিয়ে হো হো করে হেসে ফেলল। শৈলী আগামাথা কিছুই বুঝছে না। লোকটা কি পাগল হয়ে গিয়েছে নাকি? এই কি ব্যাপার? আপনি এভাবে হাসছেন কেন? কি হলো, বলুন না। মিহরান অনেক কষ্টে হাসি থামায়। তারপর দৃষ্টি স্থির করে শৈলীর ওপর। বাঁকা চোখের চাউনি দেখে শৈলী একটু নার্ভাস বোধ করে হঠাৎ। তবে নিজের অনুভূতি প্রকাশ করার আগেই হ্যাচকা একটা টান খায়। পরমুহূর্তে মিহরানের বাহুবন্ধনে আবদ্ধ পায় নিজেকে। চোখ ওপরে তুলতেই আবার সেই নেশালো চোখের দেখা মেলে। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আর কণ্ঠ খাদে নামিয়ে মিহরান প্রশ্ন ছড়ে। আমার সাথে রাত কাটাবা? শৈলী প্রথমে ধরতে পারে না। এখানেই কাটাবে? হ্যাঁ। এখানে নয়তো কই? আমার সাথে রাত কাটানোর মানে বোঝো। এবার শৈলীর চোখ বড় হয়। মিহরানের দুষ্টামি বুঝতে পেরেছে ও। ওর কথার কি অর্থ বের করেছে মানুষটা, হায় আল্লাহ। ও কি এরকম ভাবে কিছু বলেছিল নাকি? শুধু বলেছিল রাত কাটাতে চাচ্ছে একাসাথ। শৈলী নিজের ভান্নাতেই হোঁচট খায়। এখন বুঝছে কেন মিহরান ওকে খেপাচ্ছে। ওর কথার মিনিং তো এটাই দাঁড়ায়। শব্দ চয়নে ভুল হয়েছে। চিট। সাথে সাথে প্রতিবাদ করে ওঠে শৈলী। আমি ওই মিনিং করে কিছু বলতে চাইনি, বিশ্বাস করেন। মিহরানের বাঁকা হাসি ততক্ষণে ছড়িয়েছে ওর ঠোঁটে। কোনো মিনিং? শৈলী চরম বিপাকে পড়ে। তার সাথে ওর পিঠের ওপর মিহরানের বেসামাল স্পর্শে
লজ্জায় বারবার মরতে হচ্ছে ওকে। আমি শুধু গগল করতে চোচাচ্ছিলাম। আর কিছু না। আর কিছু মানে? আমি জানি না। মিহরান আরো ফিসফিসিয়ে পরের প্রশ্ন ছাড়ে। আর কিছু হলেও কি কোনো সমস্যা আছে? শৈলীর ভেতরটা হঠাৎই মনে হলো ফাঁকা হয়ে গেছে। চোখ ধীরে বন্ধ হয়ে যায় এক নেশালো বাক্যে। বাসর না হওয়া স্বামী স্ত্রী আমরা শৈলী। হতেই তো পারে কিছু। পারে না। কর্ণকুহুরের শেষ প্রান্তে গিয়ে কথাটা বাজে শৈলীর। আর নিতে পারে না এই লাজ। সহ্যের বাঁধ ভেঙে এক প্রকার আছড়ে পড়েও মিহরানের বুকে। চোখ খিচে বন্ধ করে পেছনে দুহাত দিয়ে শক্ত করে খামচে ধরে শার্ট। ওর নখ শার্ট গলে মিহরানের পিঠে বিঁধে। মিহরানও আগলে নেয় নিজের নারীকে। খুব কাছে টেনে জড়িয়ে ধরে। এতক্ষণের দুষ্টুমির আবহাওয়াটা হঠাৎই বদলে যায়। পাল্টে এসে বসে অনুভূতির জোয়ার। মস্তিষ্ক আর মনের মাঝে বিশাল যুদ্ধ চলছে মিহরানের তখন। মস্তিষ্ক বলছে থেমে যেতে, মন বলছে আগাতে। এখন কি করবে ও? শৈলীর কানের লতির খুব কাছে নিজের ঠোঁট নামায় মিহরান। শ্বাস ভারী স্বরে কানে শুধায়। আমি আগেই বলেছিলাম তোমাকে, এত সুন্দরভাবে সামনে আসলে বারবার নিজেকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হবে না। তাও কেন আসলে শৈলী? কেন ডাকলে আমাকে? কেন আমার অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠালে? এখন কি করি বলো তো? শৈলী নিশ্চুপ। শুধু গভীর গভীর শ্বাস নিচ্ছে মিহরানের বুকে ছড়ানো করা পারফিউমের ঘ্রাণের ভাঁজে। তার সাথে মিহরানের বলা প্রত্যেকটা শব্দের অনুভূতি ওকে দিগ্ভ্রান্ত করে তুলেছে। নিজেকে ধাতস্থ করার একদমই ব্যর্থ প্রচেষ্টায় সে তৎপর। এরকমই একসময় ওর কম্পিত মুখকে ওঠানো হয়। ঠোঁটের কোণ ঘেঁষে আঙ্গুলের আলতো পরশ পায়ও। লজ্জায় নিজের চোখের পাপড়ি পিটপিট করে ওঠে। পুরোপুরি খোলার আগেই আঙ্গুলের পরশ সরে একজোড়া পুরু ঠোঁটের অস্তিত্ব পায়ও নিজের ওষ্ঠে। সময় গড়ায়, তার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ে মিহরানের আদরের প্রলেপ। আবার চোখ বন্ধ করে শৈলী শুধু সব অনুভব করে। তার সাথে নিজের সুপ্ত অনুভূতিকেও আজ আর থামায় না। কখন যে ওর এক হাত পিঠ সেরে মিহরানের চুলের পেছনে নিজের স্থান গড়ে তোলে তা বোঝে না শৈলী। এক সময় মিহরান বেসামাল হয়ে পড়ে। শৈলীকে আজ যেন নিজের প্রেম দেখাতে অধীর ওর মন। শৈলীর গলার ভাঁজে ঝুঁকে ঝড় তোলে ও মেয়েটার অঙ্গে প্রত্যঙ্গে। নিজের মাঝে শৈলীকে জড়িয়ে পিষে ফেলাটাই যেন এখন ওর মূল উদ্দেশ্য। তবে বারবার বেজে ওঠা শৈলীর হৃদকম্পন আস্তে আস্তে মিহরানকে থামতে বাধ্য করে। এতক্ষণের ধামাচাপা খাওয়া মস্তিষ্ক একটু মাথা চাড়া দিয়ে উঠেই মিহরানের কানে শুধায়। এখন থেমে যাও, নয়তো মেয়েটার আজ ভালোবাসায় মৃত্যু ঘটবে। মালিহা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মাহিরা আর নিপুণ গল্প করছে। শৈলী কই রে মাহি? আপু, ও আন্টির কাছে গেছে বাসায়। নিপুণ অবাক হয়। আপি আম্মুর কাছে? কই দেখলাম না তো। আমি তো আসলাম ওখান থেকে কিছুক্ষণ আগে। মাহিরা এবার প্যাচে পড়ে। মেজো ভাই আর বান্ধবীর প্রেম কাহিনী বানাইতে গিয়ে আশপাশের সব কিছু ভুলে বসেছে। নিপুণের কথা মাথাতেই ছিল না। তাড়াতাড়ি কথার প্যাকিং দিতে বলেও শৈলী একটু আগে গিয়েছে। কি যেন একটা লাগবে, সেটা নিয়ে কথা বলতে গিয়েছে। ওর একটু সময় লাগবে বোধহয়। চলো আমরা ঘুমিয়ে পড়ি। ও এসে শুয়ে পড়বে। বাকি দুজন আর এটা নিয়ে বিশেষ মাথা ঘামালো না। যার যার জায়গায় শুয়ে পড়ল। তুরিন খাটে উপর হয়ে শুয়ে একবার বেডসাইড ল্যাম্পটা জ্বালাচ্ছে তো একবার নিভাচ্ছে। এর কারণে ক্ষণে ক্ষণেই রুমের পরিবেশ একবার আলোয় ভাসে তো একবার তিমিরে ডুবে যায়। ঠিক সেরকমই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এখন চলছে ওর মাথার ভেতর। মিহরানকে আপন করার সঠিক টেকনিক মাথায় আসছে না। একবার একটা আইডিয়া জ্বলে তো আরেকবার নিভে যায়। শৈলী নামক আপদটা মাথার থেকে আপাতত বের হয়েছে বলে একটু স্বস্তি পাচ্ছে। তবে সামনে আরও এরকম অনেক শৈলী আসতে পারে। তাই তুরিনের যা করার তা এখনই করতে হবে।
কাল থেকেই মিহরানের সাথে সরাসরি যোগাযোগ শুরু করবে ও। হমম তাই করবে। নিশুতি রাতের নীলিমায় ঘেরা চারিপাশ, এমনকি ছাদও আজ ডুবেছে আধারের তিমিরে। সবগুলো কৃত্রিম আলো বন্ধ করে রাখা হয়েছে ইচ্ছা করেই। শুধু দূরের আকাশে মেঘমালার সাথে লুকোচুরি খেলা চাঁদটাই একমাত্র উজ্জ্বলতার উৎস। একটু আধটু আলো ছায়ার মাঝেই ছাদের এক প্রান্তে বসা মিহরান আর শৈলী। পানির ট্যাঙ্ক হাউসের ওঠার দুটো সিঁড়ি আছে। ওপরের সিঁড়িতে স্ত্রীকে নিজের মাঝে আগলে ধরে বসে আছে মিহরান। শৈলী ঠিক নিচের সিঁড়িতে বসা, মাথা ঠেকিয়ে রেখেছে ওর বুকে। দুজনের মাঝে অনেকক্ষণ ধরেই চলছে খুনোসুটি, আবার হচ্ছে আলোচনা। কিছুক্ষণ আগের স্পর্শকাতর মুহূর্ত থেকে বের হতে দুজনকেই বেগ পেতে হয়েছিল। হৃদস্পন্দনের গতি স্বাভাবিক করতে সময় দিতে হয়েছিল নিজেদের। এর আগেও কাছে এসেছে দুজন, কিন্তু এতটা ঘনিষ্ঠতায় রূপ নেয়নি তাদের মিলন। দুজনেই বুঝতে পারছে দিন দিন তাদের দূরত্ব ঘুচে আসছে, একে অপরের মাঝে মিশে যাওয়ার প্রবণতা বাড়ছে তীব্র আকারে। এবং এই অনুভূতিকে সামলানোর ক্ষমতা দুজনের একজনের মাঝেও নেই। তখন শৈলীর সাজানো চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল মিহরানের বেসামাল স্পর্শে। সেগুলোই এখন বসে বসে ঠিক করছে সে। মিহরানও পেছনে থেকে সাহায্য করছে ওকে, তবে কতটুকু সাহায্য আর কতটুকু দুষ্টুমি তার মাপ মেলা ভার। শৈলী একসময় কপট রাগে পেছনে তাকায়। আপনি আমার চুলগুলো ঠিক করতে দিবেন নাকি আরও বিগড়াবেন, কোনটা? দেখি ছাড়ুন, আপনার করা লাগবে না। মিহরানের হাসি বাড়ে। শৈলীর ঘন চুলের গোছায় হাত আটকিয়ে আলতো একটা টান দেয়। তোমার চুল ভীষণ সুন্দর। জানো, আমি ফার্স্ট তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম তোমার চুলের কারণে। শৈলী হার্টবিট মিস করে। আপনি আমার প্রতি আকৃষ্ট ছিলেন কবে? মিহরান বাঁকা হাসে। ঘাড় নামিয়ে শৈলীর মুখের সামনে এনে ফু দিয়ে ছোট ছোট চুল সরায়। যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে। শৈলীর মুখ গোল হয়ে হা হয়ে যায়। এই খবর ওর কাছে একদম নতুন। আপনি তো আমাকে প্রথম পুলের পাশে দেখেছিলেন সেদিন থেকেই। হমম। লজ্জায় নিজেকে মুড়িয়ে ফেলে শৈলী। এত আগে থেকে ও নিজেও মিহরানের প্রতি ক্রাশ খায়নি। ওর ঠোঁটের কোণের হাসি দেখে মিহরান ওকে জড়িয়ে নেয় পেছনে থেকে। ওর ঘাড়ের কাছে নিজের মাথা রেখে গালে গাল লাগায়। এভাবে হাসছো কেন? খুব মজা লেগেছে কথাটা শুনে, তাই না? শৈলী এবার একটু জোরেই হাসে। আচ্ছা, একটা প্রশ্ন করি। হমম। আপনার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না? মিহরান ওখানে চোখ ঘোরায় শৈলীর দিকে। হঠাৎ এই প্রশ্ন? বলুন না। ছিলেন কোনো রিলেশনে? না। আমার জীবনে তুমিই প্রথম নারী। এর আগে কেউ আসার সুযোগ পায়নি। শৈলী অবাক হয়। কেন সুযোগ পায়নি? মিহরান নিজের বাহুবন্ধনে ঢিল দেয়। একটু পিছিয়ে সোজা বসে কপাল ভাঁজ করে চিন্তায়। আসলে সেভাবে কখনো কাউকে মনে ধরেনি। কলেজ লাইফ পর্যন্ত তো নিজের ইন্ট্রোভার্টনেসের কারণে কারো সাথে তেমন মিশতামই না। ভার্সিটিতে এসে মেয়েদের অকারণে আমার প্রতি ঢলাঢলি গুলো আমার পছন্দ হতো না। অবশ্য এটা কখনোই আমার ভালো লাগতো না। ছেচরা মনে হতো সবসময় মেয়েদের এই স্বভাব। তাই এইসব প্রেম প্রণয়ে জড়ানো হয়নি। শৈলী মিহরানের শেষ দিকের বাক্যগুলো শুনে একটু বিচলিত হয়। মুখ লটকে আপনাতেই ওর থেকে একটু সরে বসার চেষ্টা করে। নিজের শরীরের থেকে শৈলীর দূরে যাওয়ার আভাস পেতেই মিহরান সচকিত হয়। কি ব্যাপার? সরে যাচ্ছ কোথায়? শৈলী ইতস্তত বোধ করে। আপনি আমাকেও তাহলে ছেচরা মনে করবেন? আমি তো সারাক্ষণই কারণে অকারণে আপনার সাথে লেগে থাকি। আমি কিন্তু মোটেও ছেচরা ন। বাক্য শেষ করার আগেই মিহরান শৈলীকে নিজের কাছে নিয়ে এসে আবার জড়িয়ে ধরে, সেই আগের মতনই ঘাড়ে মাথা রেখে গাল ছোঁয়ায়। আমার স্ত্রী আমার সাথে ছ্যাচরামো করবে না তো করবে কার সাথে বলো তো? তুমি আমার সাথে কারণে অকারণে যাই করো, সেটা তোমার অধিকার শৈলী। আমি তোমার সব ব্যবহারেই সমর্পিত।
শৈলীর মনটা শান্ত হয়ে আসে। এক গভীর নিঃশ্বাস ফেলে নিজের ভার ছেড়ে দেয় মিহরানের বুকে। কতক্ষণ এভাবেই পার হয়। তারপর মিহরান পাশে তাকিয়ে শৈলীকে প্রশ্ন করে, তোমার গিটার এখানে কি করছে? মিহরানের চোখ অনুসরণ করে গিটারটা দেখে শৈলী, আপনার রাগ ভাঙানোর সরঞ্জাম হিসেবে এনেছিলাম। ভেবেছিলাম আপনার যেহেতু আমার গলায় গান শুনতে পছন্দ তো তাই শোনাবো আপনাকে। এ দিয়ে যদি আপনার মন গলে। মিহরান নিজের স্ত্রীর প্রচেষ্টা শুনে তুষ্ট হয়। মেয়েটা যে এভাবে চিন্তা করেছে ওর জন্য সেটাই ওর মনকে প্রসন্ন করে। হাত বাড়িয়ে গিটারটা নিয়ে শৈলীর কোলে এনে রাখে। আমি যে কোনো সময়ই তোমার গান শুনতে রাজি। নাও, এখন শোনাও। শৈলী স্বস্তির হাসি ঠোঁটের দুকোণে লাগিয়ে গিটারে সুর তোলে। এর মাঝে দুদিন পার হয়। মিহরানদের বাসার মেহমানরা সবাই চলে গিয়েছে। ঝুমার ডেলিভারি আর বেশি দেরি নেই বলে এবার ওর মা থাকতে পারলেন না। নিজের বাসা গুছিয়ে একবারে ডেলিভারির আগে আগে আসবেন তিনি। বাবু হওয়ার পর থাকবেন বেশ কিছুদিন। মিহরান আজ ভার্সিটি থেকে ফেরার পথে ভাবছিল সন্ধ্যায় বাবা মাকে নিয়ে বসবেও। এ ব্যাপারে শৈলীকেও জানিয়েছে, অনুমতিও চেয়েছে যে কথা আগাবে কিনা। মেয়েটা প্রথমে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল, তবে পরে নিজেকে ধাতস্থ করে মিহরানকে হ্যাঁ সূচক উত্তর দিয়েছে। ওদের দুজন ছাড়া বিষয়টা মাহিরাও জানে। ও তো ভীষণ এক্সাইটেড। বিয়ের সদাইয়ের ফর্দও বানানো শুরু করেছে মনে মনে। আজ তুরিন মালিহার সাথে মিহরানদের বাসায় এসেছে। মূল উদ্দেশ্য তো মিহরানকে দেখাই। গতকাল ফোন দিয়েছিল, মিহরান রিসিভও করেছিল, কিন্তু সর্বসাকুল্যে কথা হয়েছে মাত্র 1 মিনিট 38 সেকেন্ড। মন একদমই ভরেনি তুরিনের। তাই আজ ছুটে এসেছে মনের মানুষটাকে দেখতে। বিকালে ওরা সবাই যখন বাসায় এলো, মাহিরা বারবার শৈলীকে বলেছিল ওদের অ্যাপার্টমেন্টে আসতে, কিন্তু লজ্জায় শৈলী সেদিকে পা মারালো না। ওদের বিয়ে নিয়ে কথা বলবে আর ও নিজেই থাকবে ওখানে, এটা কি করে হয়। মাহিরাও বুঝল বিষয়টা, তাই আর জোর করল না। তবে লিফট থেকে বের হয়ে নিজের যমজকে টেনে নিয়ে আগে চলে গেল। মিহরান বোনের কাণ্ডে মুচকি হাসে। এরপর শৈলীকে নিজের কাছে টেনে এনে গলা খাদে নামায়। রেডি হন মিসেস মিহরান। এতদিন ছিলেন শুধু আমার স্ত্রী, এখন হাসান পরিবারের বউ হওয়ার জন্য রেডি হয়ে যান। শৈলীর রক্তিম মুখের হাসিটা এরপর মন ভরে দেখে। নিজেদের বাসার দিকে মিহরান পা বাড়ায়। তবে বাসায় ঢুকে ড্রয়িং রুমের দৃশ্যটা দেখে ও কিছুটা অবাক হয়। আফিয়া এবং রেহানা গল্প করছেন একসাথে। তবে সেটা অবাক হওয়ার বিষয় না। বিষয় হলো মাঝখানে বসা ডেইসি খালাকে নিয়ে। এই সময় ডেইসি খালাকে বাসায় মিহরান এক্সপেক্ট করেনি। মাহিরা, মেহরাবও অবাক হয়েছে ওনাকে দেখে। আফিয়া তার 3 সন্তানকে বাড়ি ফিরতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। ওদেরকে হলে আসতে বললেন গল্পের জন্য। মাহিরা মেহরাব ফ্রেশ হওয়ার বাহানায় সরে পড়লেও মিহরানকে অগত্যা বসতেই হলো। ওর রুম তো আর এই বাসায় নেই। ডেইসি খালা আর বেশিক্ষণ থাকলেন না। বাসায় যেতে সন্ধ্যা হয়ে যাবে বলে উঠে পড়লেন। তবে যাওয়ার আগে রেহানার হাত ধরে বললেন, আপা, আমি আমার ছেলের বায়োডাটা আপনাকে পাঠিয়ে দিব আফিয়ার হাতে। আপনি ভাইয়ের সাথে আলোচনা করে আমাকে জানিয়েন। অপেক্ষায় থাকবো আপা। মিহরান প্রতিটা কথা খুব স্পষ্টভাবে শুনল। কপালে কয়েকটা ভাঁজ একসাথে পড়ল ওর। ডেইসি খালার কথাগুলো এতটা কঠিনও ছিল না যে ও বুঝবে না। তরতর করে রক্ত গরম হতে শুরু হলো ওর। এরই মধ্যে ডেইসি প্রস্থান করলেন। রেহানাও শৈলী বাসায় এসেছে দেখে আফিয়াকে বলে বাসায় চলে গেলেন। ওনারা যেতেই মিহরান মায়ের কাছে গেল। আফিয়া ততক্ষণে আলিয়াকে ওপরে পাঠিয়েছেন সব ছেলেমেয়েদের বলতে নিচে নামার জন্য। উনি ডাইনিং টেবিলে নাস্তা সাজাতে সাজাতেই মিহরান ওনার সামনে এসে দাঁড়ায়। আম্মু, ডেইসি খালা হঠাৎ আজ কেন এসেছিল? আফিয়া মুচকি হাসেন। হঠাৎ না রে, আমি আপাকে ডেকেছিলাম একটা বিশেষ কারণে। কি সেটা? আফিয়া এতক্ষণে টেবিল থেকে মুখ তুলেন।
ওনার ঠোঁটের হাসি এপার থেকে ওপার হয়। ঘটকালি করছি রে, আমাদের আবিদ আছে না, ডেইসি আপার বড় ছেলে। ও শৈলীকে নাকি এবার ঝুমার প্রোগ্রামে দেখে পছন্দ করেছে। ডেইসি আপা অনুষ্ঠানেই আমাকে বলেছিলেন এই ব্যাপারে। রেহানা ভাবির সাথে দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু আমি এত ঝামেলায় 2 দিন সময় মেলাতে পারিনি। তাই আজ ডেকে দুই পক্ষকে দেখা করালাম। এখন শৈলীর কনসার্ন হলেই সম্বন্ধটা পাকা। আম্মু ডেইসি খালাকে এখনই ফোন দিয়ে বলে দাও এই প্রপোজাল যেন তিনি ফিরায় নেয়। এক্ষুনি ফোন দাও। মিহরানের কণ্ঠের স্পষ্ট রাগ আর তেজ শুনে আফিয়া পুরাই হকচকিয়ে যান। এটা কি বলছে তার ছেলে? এদিকে ওপর থেকে মাহিরা মালিহার সাথে তুরিনও নামতে থাকে নিচে। ডাইনিং হল থেকে ভেসে আসা মিহরানের গমগমে কণ্ঠ ওরা স্পষ্ট শুনতে পায়। কিছু একটা যে হয়েছে বুঝে দৌড় দেয় তিনজন। আফিয়া অবাক চোখে মিহরানের দিকে চান। কি বলতেছিস বাবা এটা তুই? আমি ডেইসি আপাকে মানা করব কেন? আবিদ ভালো ছেলে, শৈলীও ভালো মেয়ে। তাহলে এদের বিয়ে দিলে সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই মানা করছি আম্মু। কি সমস্যা বলবি তো আমাকে? সমস্যা এটাই যে একজনকে বারবার বিয়ে দেওয়া যায় না। শৈলী অলরেডি ম্যারিড, ওর সাথে অন্য কারো বিয়ের প্রশ্নই আসে না। আফিয়া মিহরানের মুখ থেকে বের হওয়া বাক্য শুনে রীতিমতো চমকে উঠলেন। কি ফালতু কথা বলছিস তুই? শৈলীর বিয়ে হতে যাবে কেন? আমাদের সাথে 24 ঘন্টা ওদের পরিবারের ওঠা বসা, ওই বাড়ির মেয়ে বিবাহিত, এটা আমরা জানব না। আর শৈলীর বিয়ে হয়ে গেলে রেহানা ভাবি কিভাবে আবিদের বিষয়টায় আগালেন। তুই ভুল করছিস বাবা, শৈলীর বিয়ে হয়নি। ও অবিবাহিত। শৈলী বিবাহিত মা, এবং ওকে আমি বিয়ে করেছি। শি ইজ মাই ওয়াইফ। আজ একটু ছোট দিচ্ছি গল্পটা, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। এখান থেকে গল্পটার মোড় পাল্টাবে। এটাকে লেখা শুরু করলে অনেকটুকু একসাথে লিখতে হবে। তাই কালকে ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন উত্তেজনা নিয়ে হাজির হব। রাত 8:30। ঢাকা শহরের বুকে কেবলই সন্ধ্যা বলা চলে। মানুষের হই হট্টগোল আর যানবাহনের কৃত্রিম ঝড় তোলা শব্দে মুখরিত চারিপাশ। তবে হাসান পরিবারের ড্রয়িং রুমের চিত্রপট বাইরের পরিবেশ থেকে আজ সম্পূর্ণই ভিন্ন। পুরো থমথমে হয়ে আছে গোটা বাসা। নেই কারো কোনো ব্যস্ততা, না আছে কোনো তৎপরতা। সময় যেন থমকে গেছে এই পরিবেশে। ড্রয়িং রুমের এক সোফায় বসেন আছেন বাবুল সাহেব আর আফিয়া বেগম। আরেক পাশের সোফায় রেহনা আর আজাদ সাহেব। তৃতীয় সেটে বসা মিহরান আর মাহিব। নিজের ছোট ভাইয়ের কাঁধে ভরসার হাত বাড়িয়ে রুমের আবহাওয়ার পড়ার চেষ্টা করছে মাহিব। আজ সন্ধ্যায় যা হলো তা ওর মতন সর্বদা হাস্যোজ্জ্বল মানুষকেও চিন্তায় ফেলে দিতে বাধ্য করেছে। অফিস থেকে মাহিব বের হয়েছিল একজন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে। রাস্তা আধাও পার করতে পারেনি যখন বাবার ফোন আসলো। মাহিব, মিটিং ক্যান্সেল করে দ্রুত বাসায় যাও, আমিও আসছি। বাবার গলা অত্যন্ত শান্ত শোনালেও সেটার প্রখরতা বুঝতে কষ্ট হলো না মাহিবের। কোনো যে একটা অঘটন ঘটেছে সেটার আভাস বাবার কণ্ঠেই ধরতে পারল। প্রথমেই স্বাভাবিকভাবে মাথায় আটক করল সদ্য 8 মাসে পড়া গর্ভবতী স্ত্রীর চিন্তা। কি হয়েছে আব্বু? ঝুমা ঠিক আছে তো? বৌমা ঠিক আছে, ওর কিছু হয়নি। তুমি বাসায় আসো, সব জানাচ্ছি। মাহিবের চিন্তাটা একটু কমেছিল রাস্তায়, কিন্তু বাসায় এসে মিহরান আর শৈলীর বিয়ের খবর শুনে পুরা আকাশ থেকে পড়ার মতন অবস্থা হয়েছিল ওর। এই দুইজন মিলল কবে, প্রণয় হলই কখন, আর সেটা পরিণয়েই বা কিভাবে এত দ্রুত আগালো, তাও সবার অগোচরে, সেটা ধরতেই মস্তিষ্ক গুলিয়ে এসেছিল ওর। এর মাঝে মায়ের পাথরের মতন অভিব্যক্তি, বাবার থমথমে চেহারা এবং সবচাইতে জরুরি, মিহরানের শক্ত চোয়ালে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকাটা ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল ওকে। সবার মূর্তিমান ভাবান্তর দেখে ও বুঝতে পেরেছিল এখন ওকেই সবাইকে সামলাতে হবে। ওদিকে ওপরে নাকি আরেক সমস্যা হয়েছে।
মালিহার কোনো বান্ধবী মনে হয়ে এসেছিল বাসায়। হঠাৎ করেই নাকি নিচে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। মরার ওপর খাড়ার ঘা বোধ হয় এটাকেই বলে। বাসার এত বাজে পরিস্থিতি, সেটাই কিভাবে সামলাবে মাহিব তাই বুঝতে পারছিল না, তার ওপর বাইরের মানুষেরও টেনশন করতে হয়েছিল ওকে। তাও একদিক দিয়ে ভালো, বাসায় আজ সব ভাইবোন উপস্থিত ছিল। ঝুমা সহ ছোটদের সবাইকে মালিহার বান্ধবীর কাছে ওপরে থাকতে বলে মাহিব নিচে মিহরান সহ বাবা মাকে নিয়ে বৈঠকে বসেছিল। এই ছিল গত 2 ঘন্টা আগের অবস্থা। এর মাঝে চিত্রপট পাল্টেছে, আরও ঘনীভূত হয়েছে পরিস্থিতি। কারণ রেহানা আর আজাদ সাহেবকেও ডেকে পাঠানো হয়েছে। এই বাড়ির ছেলে তো কাণ্ড ওই বাড়ির মেয়ের সাথেই ঘটিয়েছে, তাদেরও সব জানার সমান অধিকার আছে। সন্ধ্যায় আজাদ সাহেব বাসায় এসে ফ্রেশ হয়ে যখন স্ত্রীর সাথে চা পান করতে বসেছেন, তখন রেহানা আবিদের প্রপোজালটা ওনার সামনে রাখেন। প্রথমেই আজাদ সাহেবের ভ্রু কুঁচকে যায়। রেহানা, আমি তোমাকে আগেই বলেছি, এত তাড়াতাড়ি আমার মেয়েদের বিয়ে আমি দিতে চাই না। মাত্র পড়াশোনা করছে শৈলী, আরও বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় চিন্তা করব। ওরা তো আর আমাদের ঘাড়ে বোঝা হয় নেই। রেহানা ঠোঁট টানলেন। স্বামীর এই চিন্তাধারা ডায়লগ আকারে তার মুখস্থ। শোন, কোনো বাবার কাছেই তাদের মেয়েরা বড় হয় না। তুমিও ব্যতিক্রম না। তবে এই বাস্তবতাও তোমার মাথায় রাখতে হবে যে মেয়ে এখন বিয়ের যোগ্য হয়েছে। সোসাইটি সামনে গেলে এরকম প্রপোজাল আসতেই থাকবে। আর আফিয়া ভাবিদের পরিবার তো খুবই ভালো। তাদের বংশের ছেলে অপছন্দ হওয়ার মতন না। আবিদ একটা প্রাইভেট ব্যাংকে আছে, ভালো আর্ন করে, তোমার মেয়েকেও নিজ থেকেই পছন্দ করেছে ও। তাহলে ওকে দেখতে সমস্যা কোথায়? অন্তত বিবেচনায় তো নিয়ে আসা যায় নাকি? ভালো না লাগলে। কথা শেষ করতে পারেন না রেহানা, তার আগেই কলিং বেল বাজে। নিপুণ ভেতর থেকে দৌড়ে এসে দরজা খুলে। মাহিব ভাইয়া। মাহিবের নাম শুনে রেহানা অবাক হন। স্বামীর দিকে এক পলক তাকিয়ে আপনাতেই বলে ওঠেন, মাহিব তো কখনো আসে না। হঠাৎ আজাদ সাহেবও একটু অবাক হয়েছেন। যে দেখ তো, ওর স্ত্রীকে নিয়ে আবার কোনো সমস্যা হলো নাকি? রেহানা স্বামীর কথায় আরও তৎপর হন। দ্রুত পায়ে হেঁটে সদর দরজার কাছে যান। সবসময় প্রাণচঞ্চল থাকা মাহিবের থমকানো মুখটা দেখে মনে কু ডেকে উঠে ওনার। আব্বু, কি ব্যাপার? কোনো সমস্যা? মাহিব সালাম দেয়। রেহানা সালামের উত্তর দেওয়ার পর বলে, আঙ্কেল বাসায় ফিরেছেন আন্টি? হ্যাঁ আব্বু, ফিরেছেন তো। কেন? ওনাকে লাগবে? আসলে আপনাদের দুজনকেই লাগবে আন্টি। যদি কিছু মনে না করেন তাহলে আমাদের বাসায় একটু আসতে হবে। রেহানা খুব অবাক হন। কি ব্যাপার আব্বু? কোনো সমস্যা হয়েছে কি? আন্টি আপনারা আসুন, একসাথেই কথা হোক। শুকনো মুখে রেহানা মাথা হালকা ঝাঁকিয়ে সম্মতি জানান। এরপর মাহিব চলে যায়। কিছুক্ষণ পর আজাদ সাহেব সহ রেহানা পৌঁছান পাশের বাসায়। ড্রয়িং রুমের থমথমে পরিস্থিতি দেখে কেন যেন তার বুক ধক করে ওঠে। আপনাতেই আল্লাহর দরবারে দোয়া ওঠে, ইয়া আল্লাহ মান বাঁচিও। কেন ঠিক এই দোয়াই ভেতর থেকে ঠিকরে বের হলো, রেহানা জানেন না। তবে আফিয়ার মূর্তির মতন কঠোর চেহারা দেখেই হয়তো এসেছে এটা। রেহানা স্বভাবতই আফিয়ার কাছে যেতে চাইলেন, কিন্তু আরও অবাক হলেন যখন তিনি আগাতেই মাহিব সামনে আসলো। আন্টি, আঙ্কেল আপনারা বসুন। উল্টো পাশের সোফার দিকে চোখ দিয়ে রেহানা আবার মাহিবের দিকে চায়। ভাবির কি হয়েছে আব্বু? এবার কথা বলেন বাবুল সাহেব। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাই। আফিয়ার চিন্তায় রেহানা বাবুল সাহেবকে দেখেননি পাশে। উনি এসে আজাদ সাহেবের সাথে করমর্দন করতে করতে রেহানা নিজের শাড়ির আঁচল আরও একটু টেনে কাঁধের পাশে আনলেন। ওয়ালাইকুম সালাম ভাই। বাবুল সাহেব শুকনো একটা হাসি টানলেন ঠোঁটে। ভাবি বসেন, আমাদের কিছু বিষয়ে কথা বলতে হবে। আজাদ, রেহানা দুজনই বিভ্রান্ত হয়ে দেখানো আসনে যেয়ে বসলেন।
এই সময় চোখ বোলাতে গিয়ে রুমের এক পাশের দেয়ালে মিহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনারা অবাক। পরিবারের এই দুই ছেলের সাথেই সবচাইতে কম সাক্ষাৎ হয় তাদের, আর আজ এরাই সামনে এসেছে। তার মানে ভয়ঙ্কর গম্ভীর কিছু ঘটেছে। উৎসুক মুখে আজাদ দম্পতি সামনে তাকায়। বাবুল সাহেবকে আজাদ সাহেব এবার প্রশ্ন করেন, ভাই কোনো সমস্যা হয়েছে নাকি? ভাবিও মনে হচ্ছে একটু বিচলিত। বাবুল সাহেব কপাল ভাঁজ করেন, একটু তো সমস্যা হয়েছে ভাই, একটা ঘটনা ঘটেছে। আজাদ সাহেবের মুখেও ভাঁজ পড়ে। কি ঘটনা? বাবুল সাহেব এবার ঘাড় ঘুরিয়ে নিজের ছেলের দিকে চাইলেন। গভীর শ্বাস নিতে নিতে ওকে একবার দেখে আবার সামনে ফিরলেন। দেখুন ভাই, ভাবি, এখন যা বলবো সেটাকে শুনে প্রথমেই বিচলিত হবেন না আপনারা। এটা অনুরোধ আমার। বিষয়টা একটু স্পর্শকাতর, তাই আমাদের চিন্তা ভাবনা করে আগাতে হবে। রেহানার ততক্ষণে নিঃশ্বাস এসে গলায় আটকেছে। কি শুনতে হবে ভেবেই ঘাম ছুটছে তার। একটু আগের দোয়াটা এখন জোরালো ভাবে নিজে নিজেই মন আওড়াচ্ছে। কি এমন বলবেন বাবুল ভাই? আজাদ সাহেব খুব শীতল গলায় বললেন, আপনি বলুন। বাবুল সাহেব একটা দীর্ঘ দম নিলেন। সাথে সাথেই রুমে বিরাজ করল থমথমে নীরবতা। মিহরান আর শৈলী বিয়ে করেছে। পিনপতন নীরবতায় একটি বাক্য বোমার মতন যেন ফুটে উঠল। বোমা ফাটলে কি হয়? প্রথম ধাক্কায় কিছুই বোধ হয় না, তাই না? ঠিক সেরকমই একটা অনুভূতি ছিল আজাদ দম্পতির। বাবুল সাহেবের কথাটা শুনেও যেন শুনেননি, বুঝেও যেন বুঝেননি। কি বললেন ভাই? কার বিয়ে? মিহরান আর শৈলীর। ধোক করে ওঠে রেহানার বুক। মলিন মুখটায় ভয় ছেয়ে একাকার অবস্থা। আজাদ সাহেবের চেহারাও হয়ে যায় ফ্যাকাশে, তবে সেটা ভয় নয়, ক্ষোভে। সরাসরি উনি মিহরানের দিকে তাকান। এসব আপনারা কি উল্টাপাল্টা বলছেন আমার মেয়েকে নিয়ে? বাবুল সাহেব পিঠ সোজা করেন। আজাদ সাহেবের রাগী হুঙ্কার তিনি ধরতে পারেন। কোনো উল্টাপাল্টা কথা হচ্ছে না ভাই। আসলে এরা দুজন বিয়ে করেছে 2 সপ্তাহ আগে। আজাদ সাহেবের চোখ কোটর থেকে বের হওয়ার জোগাড়। 2 সপ্তাহ আগে মানে তো সেই শৈলীর পিকনিকে যাওয়ার সময়টা। তিনি সচকিতে ঘুরে তাকান নিজের সহধর্মিনীর দিকে। এই ব্যাপারে তুমি কিছু জানো? রেহানা আতঙ্কিত চোখে স্বামীর দিকে চেয়ে মাথা বামে ডানে নাড়েন। উনি জানেন না। আজাদ সাহেব হঠাৎ তৎপর হন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, শৈলীকে ডাক দাও এক্ষুনি। রেহানা স্বামীর কথা মতো উঠতে গেলে এতক্ষণের চুপ থাকা মিহরান সামনে আগায়। সরাসরি আজাদ সাহেবের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে, শৈলীকে আগেই ডাকবেন না আঙ্কেল। ও সবার সামনে এইভাবে আসলে বিব্রত বোধ করতে পারে। রক্তচক্ষু নিয়ে আজাদ সাহেব তাকালেন মিহরানের দিকে। কিছু বলতে যাবেন ওকে, তার আগেই মাঝে আসে মাহির। আঙ্কেল, আমার মনে হয় মিহরান ঠিক বলেছে। শৈলীকে এই মুহূর্তে এখানে এনেন না। সবার এরকম চেহারা দেখলে বেচারি ভয় পেয়ে যাবে। আর এমনিতেও আমরা কেউই ঘটনার কিছুই জানি না। আমাদের আগে বসে সব শুনে নেওয়া উচিত। আমি আমার ভাইকে চিনি। ও হুটহাট কোনো সিদ্ধান্ত নেয় না। অধৈর্য ছেলে নাও। নিশ্চয়ই এই বিয়েটার পেছনে কোনো বড় কারণ আছে। আমার অনুরোধ আপনারা বসুন। আজাদ সাহেব ঘন ঘন নিঃশ্বাস নেন। কিছুক্ষণ ওরকম থম মেরাই দাঁড়িয়ে থাকেন। তারপর ধপ করে সোফায় নিজের ভর ছেড়ে দেন। রেহানাও জবুথবু হয়ে বসে পড়েন স্বামীর পাশে। ইশারা বুঝে মাহিব মিহরানকে নিয়ে তৃতীয় সোফায় বসে। মিহরান, ভাই এইবার বল সবাইকে, কি হয়েছিল যে তোরা এত বড় একটা স্টেপ নিলি? মিহরান সময় নেয় না। রুমে উপস্থিতি সব বড়দের সম্মান দিয়ে কণ্ঠে দৃঢ়তা টেনে একে একে বিস্তারিত পিকনিকের রাতের ঘটনাগুলো বলে। প্রতিটা কথা বোঝাতে ও পর্যাপ্ত সময় নেয় এবং ধৈর্যের পরিচয় দেয়। শৈলীকে এভাবে কেউ বন্দি করে রেখেছিল এটা শুনে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে রেহানা। এমনকি এই প্রথমবার আফিয়ার মুখেও আতঙ্ক ছড়ায়। মিহরানের দিকে তাকিয়ে মুখ ফুটেই বলেই ফেলেন, বলিস কি?
শৈলীর সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছিল। মিহরান নিজের মাকেও আস্তে ধীরে বোঝায়। এরপর সেখান থেকে শৈলীকে বাঁচিয়ে গ্রামে ওদের পরিণতি, অতঃপর বিয়ে, সবকিছু গুছিয়ে ব্যক্ত করে। সবকিছু বলার পর মিহরান থামে কিছুক্ষণের জন্য। নিজের ছোট ভাইয়ের কাঁধে ভরসার হাত বাড়িয়ে রুমের আবহাওয়া পড়ার চেষ্টা করছে মাহির। দুই বাবা মাই শূন্যে তাকিয়ে বাকরুদ্ধ বনে গেছেন। মিহরান আবার কথা বলে, দেখুন, আমি জানি আমাদের তোলা পদক্ষেপে আপনারা কষ্ট পাচ্ছেন। তবে সেই জায়গায়, সেই মুহূর্তে এছাড়া আমাদের হাতে আর কোনো পথ ছিল না। আমাদের বিয়ে তখন না হলে আমি শৈলীর মান বাঁচাতে অক্ষম হতাম। যেই কারণে ওকে নিয়ে আমি সেই খামার বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই ইজ্জতটাই হয়তো মেয়েটাকে খোয়াতে হতো গ্রামবাসীদের মাঝে। কথা খামারবাড়ি পর্যন্ত পৌঁছতেও সময় লাগতো না। আমার কাছে তখন একমাত্র কনসার্ন ছিল শৈলী। নিজেদের বাঁচাতে আমার যেটা তখন ঠিক মনে হয়েছে আমি করেছি, এবং এটার জন্য আমি মোটেও দুঃখিত না। মিহরানের শেষ কথায় মাহিবের লোম খাড়া হয়ে ওঠে। ভাইয়ের প্রতি গর্বে বুক ভরে যায় ওর। কাঁধে রাখা হাত দিয়ে চাপড় মেরে চোখের ইশারায় নিজের সমর্থন বোঝায়ও। আজাদ সাহেব সামনে একটু ঝুঁকে মাটির দিকে তাকানো। তার চোখ এক বিন্দুতে আটকানো। মুখে কোনো ভাঁজ না থাকলেও চিবুকের গোড়ায় চিকন ঘামের রেখা স্পষ্ট জানান দিচ্ছে ভেতরে কোনো ঝড় উঠেছে তার। এদিকে রেহানার অবস্থা ঠিক তার উল্টো। মেয়ের সাথে এত ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছিল এবং মা হয়ে তিনি এই বিষয়ে কিছুই জানতেন না ভেবেই বারবার কেঁপে উঠছিল তার শরীর। এক বন্ধ অন্ধকার ঘরে শৈলীর আতঙ্কিত মুখমণ্ডল কল্পনা করে ক্ষণে ক্ষণেই দম আটকে আসছে ওনার। যখন তার মেয়ে এই বিভীষিকাম সময়ের ওপর দিয়ে যাচ্ছিল তখন তিনি এখানে কি করছিলেন? যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত কি করতেন তিনি? পারতেন কখনো নিজেকে মাফ করতে? পিকনিকে যাওয়ার পারমিশন তো তিনিই দিয়েছিলেন। মাহিব সবার দিকে এক এক করে তাকায়। শেষে এসে চোখ থেকে ওর মিহরানের ওপর। নিচে নামানো দৃষ্টিতে ওর নিজের নেওয়া সিদ্ধান্তের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয় মাহিবের চোখ। এরপর সরাসরি তাকায় নিজের বাবার দিকে। আবু, মিহরানের থেকে তো সব কথা জানাই হলো। ওর ভাষ্যে এটা স্পষ্ট যে ওদের হাতে এই বিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং পরিস্থিতিটা যদি আমরা কল্পনাতেও একবার নিয়ে আসি তাহলে আমাদেরও বুঝতে কষ্ট হবে না যে মিহরানের সিদ্ধান্তই সঠিক ছিল। আমি আমার ভাইকে পূর্ণ সমর্থন করি। বাকি তোমরা আমাদের থেকে আরো অনেক বেশি বুঝদার ও অভিজ্ঞ। বাবুল সাহেব সব শুনেন। ওপরের ঠোঁটের ওপর নিচের ঠোঁট উঠিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়েন। এরপর উঠে আসেন নিজের ছেলেদের বসা সোফার সামনে। আপনাতেই বাবাকে দেখে দুই ভাই দাঁড়িয়ে যায়। মাহিব ওনার দিকে তাকালেও মিহরান মুখ গম্ভীর করে ঘুরিয়ে রাখে। বাবুল সাহেব প্রথমে মিহরানকে খুব ভালো মতন পর্যবেক্ষণ করেন। ভ্রুজোড়া কুঁচকে ছেলেকে যেন মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসেন। মিহরান না দেখলেও মাহিব সবটাই লক্ষ্য করে। শুকনো ঢোক গিলেও বাবা আবার কি না কি বলে। ওর ভাই এমনিতেই ছোটবেলা থেকেই ঘাট তারা, বাবার কথায় আবার না সব বিগড়ে যায়। কিন্তু মাহিবকে সম্পূর্ণ অবাক করে দিয়ে বাবুল সাহেব নিজের হাত শক্ত করে রাখলেন মিহরানের কাঁধে। মিহরান সেটা অনুসরণ করে তার দিকে তাকাতেই দেখতে পেল হাস্যোজ্জ্বল তামাটে মুখটাকে। পরপরই শোনা গেল বাবুল সাহেবের কণ্ঠস্বর, আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি যা করেছ এবং যেভাবে করেছ, আমি সেটা জেনে ভীষণ গর্ববোধ করছি। এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্যা মোকাবেলা করতে সবাই পারে না। তুমি শুধু শৈলীরই না, আমাদের পরিবারেও মান বাঁচিয়েছ বাবা। মিহরানের ঠোঁটে হাসি না ভাঙলেও চোখে নমনীয়তা ছেয়ে পড়ে। বাবার চোখে চোখ রেখে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেও। মিহরানের কাঁধে আবার চাপড় মেরে বাবুল সাহেব আজাদ সাহেবের দিকে চোখ ফেরান। মানুষটা এখনো ঠিক একইভাবে বসা দেখে ওনার কাছে যান। আজাদ ভাই। আজাদ সাহেবের শরীর হালকা কেঁপে ওঠে। তিনি ধীর গতিতে ওপরে চোখ তোলেন।
তার ক্লান্ত দৃষ্টি দেখে বাবুল সাহেবের খারাপ লাগে। তিনি নিজেও দুই কন্যার বাবা, একজন বাবার জন্য তার মেয়েকে নিয়ে এসব শোনা কতটা দুর্বিষহ সেটা একটু হলেও আঁচ করতে পারছেন বাবুল। আজাদ ভাই, জানি আপনার মন এখন অনেক ভার হয়ে আছে, অনেক চিন্তাই ঘুরপাক খাচ্ছে মাথায়। কিন্তু এটাও ঠিক যে যেই ভয় ও শঙ্কা নিয়ে আমরা এই আলোচনা শুরু করেছিলাম সেগুলো কোনোটাই বাস্তবে রূপ নেয়নি। আমাদের সন্তানরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যা হয়েছে সেটা পুরোটাই ওরা পরিস্থিতির চাপে পড়ে করেছে। তাই আমার মনে হয় আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখি। কি বলেন? আজাদ সাহেব বাবুল সাহেবের সব কথাই যেন রোবটের ন্যায় শুনলেন। এ থেকে কয়টা শব্দ যে আসলে তার মস্তিষ্কে ঢুকেছে তা বোঝা যাচ্ছে না। বাবুল সাহেবের কথাটা শেষ হতেই উনি বামে মিহরানের দিকে তাকান। এরপর উঠে আসেন ওর সামনে। মুখ থেকে কোনো কথা না বের করে একেবারে জাপটে ধরেন তিনি মিহরানকে। নিজের বুকের সাথে লাগিয়ে পিঠে বেশ কয়েকবার চাপড় দেন। এরপর আবার মুখোমুখি হন ওর। মিহরান থমকে যায়, ওনার চোখে পানির আভাস দেখে। আজাদ সাহেব ভাঙা কণ্ঠে আওড়ান, আমার দুটো মেয়ে আমার দুই চোখের মণি। বাবা হিসেবে আহামরি কিছুই ওদের জন্য করিনি আমি, কিন্তু অনেক অনেক ভালোবেসেছি। সেই আমার মেয়ের জীবনের এত বড় এক ঘটনায় ওকে বাঁচাতে আমি পাশে ছিলাম না, ওকে আগলে আমি রাখতে পারিনি। কিন্তু সেই দায়িত্বটা তুমি নিজের ঘাড়ে নিয়েছ, আমার শৈলীর সম্মান রক্ষা করেছ। এর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। মিহরান দুই ঠোঁট চাপে চোখ নামিয়ে ফেলে পরপর। ততক্ষণে আজাদ সাহেবের পাশে এসে দাঁড়ান বাবুল সাহেব। হাসিতে ওনার দাঁতের পাটি বের হয়ে গেছে। তো আজাদ ভাই, আমাদের সম্পর্ক তো প্রমোশন পেল, কি বলেন? প্রতিবেশী থেকে বিআইতে রূপান্তরিত হলাম। আজাদ সাহেব অনেকক্ষণ পর হাসলেন। বাবুল সাহেব ততক্ষণে আফিয়ার এখনো থমথমে ভাবলেশহীন মুখের দিকে তাকালেন। কি ব্যাপার আফিয়া, তুমি এখনো বসে আছো কেন? আমাদের নতুন বিআইন বাসায় এসেছেন, মিষ্টি মুখ করাও। আফিয়া নড়েচড়ে বসলেন একটু। অপর পাশে বসা রেহানার চোখে এই দৃশ্য এড়াল না। আফিয়া শুকনো হেসে উঠে দাঁড়ান। চপল পায়ে ভেতরে যান, সোজা রান্নাঘরে। এদিকে বাবুল সাহেব আজাদ সাহেবকে নিয়ে আলোচনায় বসেন। দেখুন ভাই, পরিস্থিতি যাই থাকুক না কেন, সবচেয়ে বড় সত্য যেটা, সেটা হলো আমাদের দুই সন্তানের বিয়ে হয়েছে। মিহরান এবং শৈলী স্বামী স্ত্রী, এবং এই সম্পর্ক বৈধ। আমার মনে হয় এ নিয়ে আমাদের আর কোনো বড় ঝামেলায় যাওয়ার মানে হয় না। ওদের দুজনের সম্পর্কটাকে মেনে নেওয়াই ভালো সিদ্ধান্ত, আপনি কি বলেন? আজাদ সাহেব নিজের সহধর্মিনীর দিকে তাকান। চোখের ইশারায় প্রশ্ন করেন যে কি করবেন, কিন্তু স্ত্রীর থেকে আশানুরূপ কোনো উত্তর পান না। এরপর একটু থেমে নিজেই বাবুল সাহেবকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কথা তো শতভাগ সঠিক, তবে আপনাদের আসলে আমাদের শৈলীকে মানতে। বাবুল সাহেব সাথে সাথে থামিয়ে দেন কথা। কি বলছেন এসব ভাই? শৈলী মামুনিকে আমাদের মানতে আবার কি সমস্যা হবে? ওকে গত 1.5 বছরের ওপর থেকে সামনে দেখছি। এত লক্ষ্মী সুশীল মেয়ে আপনাদের, দেখতেও সে ভারী মিষ্টি। ওকে এই বাড়ির মেজ বউ হিসেবে পেলে আমরা তো বরং খুশি হব, কি বলো আফিয়া? ততক্ষণে আফিয়া বুয়াকে দিয়ে ট্রেতে করে খাবার নামাচ্ছে টেবিলে। ওনার থেকে কোনো উত্তর না পেয়ে বাবুল সাহেব ভেবেছেন উনি মনে হয় শোনেননি, তাই আবার বললেন, বলছি, শৈলী মামুনিকে কি আমাদের মিহরানের বউ হিসেবে তোমার মানতে কোনো আপত্তি আছে? আফিয়া নিজের স্বামীকে একবার দেখলেন, তারপর আজাদ আর রেহানার দিকে চেয়ে একটা শান্ত হাসি দিলেন। না, শৈলী মামুনি তো অনেক ভালো মেয়ে। বাবুল সাহেব উচ্ছ্বাসিত কণ্ঠে আওড়ালেন, তাহলে তো আমাদের তরফ থেকে সব ঠিকঠাক। এবার আপনারা বলুন, মিহরানকে জামাই হিসেবে পছন্দ হয়েছে কিনা? আজাদ সাহেব এবার প্রাণবন্ত হাসি হাসলেন।
আমার মেয়ের সম্মান বাঁচাতে যে তাকে বিয়ে করে নিজের জীবন সঙ্গিনী বানাতে পারে, তার কাছে আমার মেয়েকে তুলে দিতে আমার কোনো দ্বিধা নেই। এবং আপনার ভাবিও একই মতো দিবে আমি জানি। সবার চোখ রেহানাতে পড়লে উনি নিজেও হেসে দেন। এক হাসতেই সবার কাছে পরিষ্কার হয়ে গেল ওনার অনুভূতি। বাবুল সাহেব এবার উচ্ছ্বাসিত হয়ে বললেন, তাহলে তো সব ঠিক হয়েই গেল। আজাদ ভাই, ভাবি এবার একটা ডেট দেন, আমাদের বৌমাকে দেখতে আসবো কবে আমরা। আমি কিন্তু আগেই বলে রাখি, ওদের বিয়ে হয়ে গেলেও একটা স্বাভাবিক বিয়ের সবকিছুই কিন্তু হবে ওদের জন্য। আমরা ধুমধাম করে আমাদের বৌমাকে ঘরে তুলতে চাই। মিহরান, তুমি কি বলো? এতক্ষণ সবকিছু শুনে মিহরান মনের ভেতর হাসছিল। বাবার কথায় ছোট করে বলল, তোমরা যেটা ভালো মনে করো। আজাদ সাহেবও নিজের ইচ্ছা পোষণ করলেন, আপনারা না করলেও আমি শুনতাম না ভাই। আমার ঘরের প্রথম বিয়ে, মেয়েকে ধুমধাম করে বিয়ে দিব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তাহলে শুভ কাজে দেরি কিসের? বলুন কবে আসবো বিয়ের তারিখ ফিক্স করতে? কালই আসুন। বাবুল সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই এবার কথা বললেন আফিয়া। না না ভাই, কাল না। আমাদের আত্মীয়দেরকেও তো সব জানাতে হবে। অন্তত ভাই বোনদের সাথে তো শেয়ার করতেই হবে। ওরাও তো বিয়ে পাকাপাকি করার দিন থাকতে চাবে। 1-2 দিন সময় দিন আমাদের। আজাদ সাহেব সহমত পোষণ করেন। আপনি ঠিক বলেছেন ভাবি, আমাদেরও আত্মীয়দের জানাতে হবে। ঠিক আছে, আমরা সময় নেই না হলে 2-3 দিন। পাশের বাড়িই তো, যখন বলবেন তখনই আমরা তৈরি থাকবো আপনাদের আপ্যায়নে। এই বলে আজাদ সাহেব উঠে দাঁড়ান, ওনার দেখা দেখি বাকিরা ওঠে। তাহলে আজ উঠি ভাবি? আফিয়া জোর দিলেন। সে কি ভাই, ভাবি, রাত তো অনেক হয়েছে। আজকে আমাদের সাথে ডিনার করে যান। এখন তো বেআইনের হাতে যখন তখন খেতে এসে পড়ব ভাবি, চিন্তা করবেন না। তবে আজ উঠি, মেয়েদের সাথেও কথা আছে। এই কথার পরে আর ওনাদের থামানো যায় না বলে বাবুল সাহেবও কিছু বললেন না। হাসি মুখে দরজা পর্যন্ত বিদায় দিতে চলে গেলেন ওনাদের। আফিয়া বেগম তখন উঠে গেলেন উপরে। মালিহার বান্ধবী তুরিনের জ্ঞান ফিরেছে, সেটা রান্নাঘরে যাওয়ার সময়ই শুনেছিলেন তিনি। ওর মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আজ রেখেই দিতে চাচ্ছিলেন, কিন্তু তুরিনের মা মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে পড়েছেন। ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে উনি তুরিনকে নিতে আসছেন বলেছেন। এখন আফিয়া মালিহার রুমেই যাচ্ছেন তুরিনের খোঁজ নিতে। শৈলীদের বাসায় আজ ঈদ না লাগলেও মনে হচ্ছে যেন চাঁদ রাতের আসর বসেছে। নিপুণের হৈহুল্লোড়ে অন্তত তাই মনে হচ্ছে। শৈলীর আশপাশ দিয়ে ঘুরঘুর করে ওর কান ঝালাপালা করে ফেলছে মেয়েটা। শৈলী নিজের লজ্জা লুকোবে না, বোনের খুশি দেখবে তাই ঠাউর করতে পারছে না। অথচ এই মুহূর্তের এই খুশিটা কিছুক্ষণ আগেও ছিল ভয়ঙ্কর এক রূপে। শৈলীর সেটা চিন্তা করলেও গা কাটা দিয়ে উঠছে। বিকাল থেকে মিহরানদের বাসায় যা যা হচ্ছে তা সরাসরি না দেখতে পেলেও শৈলী সব জানতে পেরেছে। মাহিরা সময়ে সময়ে ওকে ফোনের মাধ্যমে সব আপডেট দিয়ে চলেছে। যখন মাহিরার প্রথম ফোন আসলো আর শৈলী মিহরানের ওর মাকে সব কিছু বলে দেওয়ার কথাটা শুনল, মাথাটা ঘুরিয়ে উঠেছিল ওর। যেই পরিস্থিতিতে মিহরান বলেছে সেটা যে ওদের সম্পর্কের অনুকূলে ছিল না, এটা মাহিরার আতঙ্কিত স্বরেই বুঝেছিল শৈলী। থমকে গিয়েছিল তখনও। হৃদস্পন্দনের গতি আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিতেই যেন কিছুক্ষণ পর হয়েছিল মাহিবের আগমন ওদের বাসায়। ভাইয়া এসে যখন মা বাবাকে ডেকে নিয়ে যায় তখন শৈলীর আত্মা শুকিয়ে আসার জোগাড়। এরকম ভাবে সব জানাজানি হয়ে যাবে সেটা কল্পনাতেও আসেনি কখনো। কিন্তু কিছুক্ষণ আগে মাহিরার সুসংবাদ সহ কল এবং তার পরপরই বাসায় ঢুকে মায়ের আলিঙ্গনে জড়িয়ে যাওয়া, এসব পেয়ে শৈলীর মনে হচ্ছিল ও আকাশে উঠছে। এতটাই হালকা বোধ হচ্ছিল। রেহানা ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন অনেকক্ষণ। তোর সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছিল, আসার পর কেন জানাইস নাই আমাদের আম্মু?
মিহরান সেই জায়গায় না থাকলে তোর কি হতো? আমি কেমনে বাঁচতাম মা, আমি কেমনে বাঁচতাম? আজাদ সাহেব রেহানার উত্তেজিত অবস্থা দেখে শৈলীকে তখনই কিছু বলতে চাইলেন না। আর এমনিতেও বলার ছিল না কিছু। সব বিভ্রান্তি মিহরান নিজেই যে দূর করে দিয়েছে। আজাদ আর রেহানা ওদের বাসার থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় পেছনে থেকে মিহরানের আওয়াজে থামে সবাই। মিহরান সামনে এসে সরাসরি আজাদ আর রেহানার সামনে দাঁড়ায়। আঙ্কেল, একটা অনুরোধ ছিল। আজাদ কৌতূহল নিয়ে মিহরানের দিকে তাকালো। মিহরান নিজের কথার মাঝে থামেনি। আপনারা শৈলীকে প্লিজ কিছু বলবেন না। এসব কিছুতে ওর কোনোই দোষ নেই। রুমে থেকে উদ্ধার করার পর অনেকক্ষণ ও অজ্ঞান ছিল, তাই সব সিদ্ধান্ত আমাকে একাই নিতে হয়েছিল। ও কিছুই বুঝতে পারেনি। আর বিয়েতে প্রথমে অমত দিতে চায়নি, বারবার শুধু আপনাদের দুজনের কথা বলছিল। আমি পরিস্থিতির গম্ভীরতা বুঝে জোর করেছিলাম ওকে। এই পুরো ঘটনায় ও শুধু আমার সাথে ছিল, সিদ্ধান্তে না। তাই ওর কোনো দোষ ধরবেন না প্লিজ। আজাদের তখনই বুক ভরে উঠেছিল মিহরানের কথায়। শৈলীর প্রতি ওর দায়িত্ব, ওর যত্নশীলতা দেখে তিনি মুগ্ধ। মিহরানের কাঁধে হাত চাপড়ে বাক্যবিহীন শুধু মাথা নেড়ে নিজের সম্মতি জানিয়েছিলেন। বাস্তবে ফিরে আজাদ সাহেব নিজের মেয়ের কাছে যান। স্ত্রীর কাছ থেকে মেয়েকে আলতো হাতে টেনে নিজের বুকে জড়ান। এইবার বাঁধ শৈলীরও ভাঙে। কেঁদে ফেলে ও বাবার বুকে। কেউ কোনো কথা বলে না, তবে কথোপকথন অনুভূতির মাধ্যমেই হয়ে যায়। কিছুক্ষণ এভাবেই থাকার পর আজাদ সাহেব মুখ খুলেন। মেয়েকে শুধু দুটি প্রশ্ন করেন। মিহরানকে জীবন সাথী হিসেবে মেনে নিতে তোমার কোনো সমস্যা নেই তো? এই বিয়েতে তুই সুখী তো? কান্না ততক্ষণে থেমেছিল শৈলীর। বাবার প্রশ্নটা তাই মন দিয়ে শুনেছে। ঠোঁট টিপে নিজের লজ্জা লুকোনোর প্রচেষ্টা চালালো কিছুক্ষণ, তারপর হালকা মাথা ঝাঁকিয়ে নিজের সম্মতি জানালো। ও মিহরানকে পেয়ে সুখী। আজাদ সাহেব এবার সন্তুষ্টির এক বড় নিঃশ্বাস ছাড়লেন। সব কিছুর ওপরে তার কাছে এই উত্তরটা বিশেষ জরুরি রূপে দরকার ছিল। এখন তার আর বিন্দুমাত্র আপত্তি নেই এই সম্পর্কটা নিয়ে। রাতে আজ বাতাস ছেড়েছে। গরমের উষ্ণ আবহাওয়ায় এই শীতল বাতাস দেহ, মনকে সতেজ করে দিতে সক্ষম। কমিউনিটির পার্কে তাই এই রাতেও বাচ্চারা খেলতে নেমেছে। বড়রা হাঁটছে, কেউ বসে আড্ডা দিচ্ছে। অনেক হাসি কলরবে মুখরিত চারিপাশ। এসবের মাঝেও এই কমিউনিটির একটি বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি বাসায় কোনো কলরবের আওয়াজ আজ নেই। সবকিছু থমথমে হয়ে আছে, যেন ঝড় আসার আগের থমকে যাওয়া পূর্বাভাস বিরাজমান। হাসেম সাহেব ঘন ঘন ডাইনিং রুমে পাইচারি করছেন আর বন্ধু মহলে যত ডক্টর আছে সবার সাথে বারে বারে যোগাযোগ করছেন। টেনশনে মাথার ঘাম পায়ে পড়ে একাকার তার। একমাত্র সন্তান বারবার জ্ঞান হারাচ্ছে, তা নিয়ে চিন্তা হবে না তার। মিসেস দিলারা তুরিনের রুমে ওর মাথার পাশে বসা। ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে আজ সন্ধ্যা থেকে পার হওয়া বিভীষিকাম সময়গুলো নিয়ে ভেবে মুখে হাত দিয়ে নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তিনি। তুরিনের অজ্ঞান হওয়ার খবর শোনার পর দিলারা মালিহাদের বাসা থেকে ওকে নিয়ে সোজা ডাক্তারের কাছে গিয়েছিলেন। নিজের কোম্পানির সব কাজ ফেলে হাসেম সাহেবও পৌঁছেছিলেন সেখানে। মালিহাদের বাসায় জ্ঞান ফিরতে সময় লেগেছিল, ওখানে প্রেশার মাপা হয়েছিল, প্রেশার ফল করেছে দেখাচ্ছিল। হাসপাতালে নিতে নিতে রাস্তায় আবার জ্ঞান হারিয়েছিল। ডাক্তার দেখে কয়েকটা পরীক্ষা দিয়েছে, তবে প্রাথমিকভাবে বলেছে যে তুরিন কোনো কারণে ভীষণ স্ট্রেসড অথবা শোকড, যার কারণে ও জ্ঞান হারাচ্ছে। দিলারা এটা শুনে ভীষণ ভড়কে গিয়েছেন। ওনার মেয়ে স্ট্রেসড অথচ উনি অবগত না এই বিষয়ে। জানতে চাওয়া উৎসুকতা প্রকাশ করতে গিয়ে ডাক্তার তাকে থামিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তুরিনকে কোনো কিছু বলে অথবা জিজ্ঞেস করে উত্তেজিত করা যাবে না। ওকে সময় দিতে হবে নিজেকে গোছানোর। এই বলে ডাক্তার ছেড়ে দিয়েছেন তুরিনকে। কিন্তু বাসায় আসার পর মেয়ে আবারও জ্ঞান হারানোর পর হাসেম দম্পতি এখন আসলেই গভীর চিন্তায় পড়ে গেছেন।
কি হয়েছে তাদের প্রাণপ্রিয় সন্তানের, কি নিয়ে সে এত চিন্তিত? বেশ রাত হয়েছে। আজ রাতের রুটিনে অনেকটাই ব্যাঘাত ঘটেছে বলে খাওয়া দাওয়া করেই সবাই যে যার মতন শুতে চলে গিয়েছে। নিপুণ বোনের বিয়ের খবর শুনে এতটাই উত্তেজিত ছিল আর এত লাফালাফি করেছিল যে ক্লান্ত হয়ে খাওয়ার পর বিছানায় আসতেই তলিয়ে গেছে সে ঘুমের সাগরে। মা বাবার রুমের দরজাও বন্ধ। এই নিস্তব্ধতায় শুধু শৈলী জেগে আছে। শুয়ে আছে কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছে নাও। নিপুণের মতন লাফালাফি করতে পারেনি শুধু লজ্জায়, কিন্তু ভেতর ভেতর তো খুশিরা মিছিলে নেমেছে আজ। এত জটিল একটা বিষয় এত সহজে সমাধান হয়ে যাবে এটা শৈলীর কল্পনায় ছিল না। ও তো ভেবেছিল বাসায় কুরুক্ষেত্র বাঁধবে। বাবা মা ওর ওপর ক্ষেপে থাকবেন দিনের পর দিন, মিহরানদের পরিবারও ওকে মেনে নিবে না, আরও কত কি। কিন্তু সেখানে তেমন কিছুই হলো না। বাহ! হঠাৎ ঘর কাঁপিয়ে ফোনের রিংটোন বাজায় শৈলী ধরফরিয়ে ওঠে। নিপুণ জেগে যেতে পারে ভেবে জলদি ফোনটা পিক করে। মিহরানের নাম্বার দেখে কানে তলে। হ্যালো, কি ব্যাপার? ফিসফিস করে কথা বলছো যে? নিপুণ ঘুমাচ্ছে তাই? তাহলে আমার রুমে আসো। শৈলীর চোখ কপালে উঠে। কি অকপট প্রস্তাব লোকটার! আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? পাগল কেন হব? আমার স্ত্রীকে আমার কাছে ডাকা কি ভুল কথা নাকি? শৈলী নিঃশব্দে হাসে। আজকে সন্ধ্যার পর থেকে দেখছি আপনার সাহস অনেক বেড়ে গিয়েছে। তখন নিপুণের সাথেও বেশ দুলাভাই সুলভ ভাব নিয়ে কথা বললেন। এখন আবার আমাকে সরাসরি। সরাসরি কি? ব্যাস। মানুষটাই একটা প্রশ্ন করে শৈলীকে লজ্জায় লাল করে রাঙিয়ে দেয়। এরকম নেশাতুর কণ্ঠ শুনলে নিজেকে সামাল দেওয়া যায়। ফাজিল লোকটা কি বোঝে না? আমি জানি না। তুমি আসলেই আসবা না ওপরে? শৈলী অধৈর্য হয়। কিভাবে আসবো বলুন তো? আজকেই সবাই সব জানলো, এখনই এভাবে বাসা থেকে বের হলে মা নিশ্চিত বুঝে যাবে আমি কোথায় গিয়েছি। কেমন একটা লজ্জার বিষয় না? প্লিজ আজকে আসবো না। ফোনেই কথা বলেন। অপর পাশে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর শৈলী শোনে সেই পুরুষালী গম্ভীর কণ্ঠ। ঠিক আছে। তাহলে কালকে আমার সাথে ডেইটে চলো। শৈলীর নিঃশ্বাস গলায় আটকায়। এভাবে করে ডেইটে যাওয়ার কথা কেউ বলে? সামনের মানুষ তো হার্ট অ্যাটাকও করতে পারে না। লোকটা আসলেই কিছু শিখে নাই। কি ব্যাপার, যাবা না আমার সাথে? কোথায়? ডেইটে। আরে তা বুঝলাম, কিন্তু কোথায়? সেটা বলবো না। গেলেই বুঝতে পারবা। কখন যাব? ভার্সিটি আছে তো। আপনারই ক্লাস আছে। ক্লাসের পরেই যাব। সন্ধ্যা হয়ে যাবে না? হলে হবে। তোমার স্বামীর সাথেই বের হচ্ছ এখন, সেটা সবাই জানে। আমি তোমাকে আমার কাছে কাল চাই, এটাই শেষ কথা। শৈলী নিশ্চুপ হাসে। নিজের প্রেমিক পুরুষের এই অধিকার খাটানোটা ওর মনকে উষ্ণতায় ভরে দেয়। এত ভালোবাসার আবদার না মানার মতন সাহস শৈলী নিজেকে কখনোই দিতে চায় না। রাজি হয়ে যায়ও। মিহরান এরপর টুকটাক কিছু গল্প করে ওকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু শৈলীর মন জানে আজ রাতের জন্য চোখ থেকে ওর ঘুম পালিয়েছে। এমনিতেই আগে এক্সাইটেড ছিল, এখন সেটা কয়েকগুণ বেড়ে গেল কালকের বিকেলের অপেক্ষায়। কখন যাবে পুরোটা দিন? কখন কাল বিকেল হবে? রাতে বাবুল সাহেব শুতে আসলে আফিয়াকে দেখেন নামাজের পাটিতে বসে জিকির করতে। স্বামীকে দেখে আফিয়া নিঃশব্দে চোখ তোলেন, তবে জিকির থামান না। বাবুল সাহেব ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হন। নামাজ তিনি মসজিদে যেয়ে আগেই পড়ে আসছেন। ফ্রেশ হয়ে রুমে এসে দেখেন আফিয়া উঠেছে জায়নামাজ থেকে। আফিয়া। আফিয়া চোখ তুলেন। বাবুল খাটে বসে নিজের পাশের জায়গায় হাত রাখেন। এখানে এসে বসো তো। আফিয়া স্বামীর দিকে একবার ভালো করে চেয়ে চুপচাপ চেয়ে দেখানো জায়গায় বসেন। উনি বসতেই বাবুল সাহেব পাশ ফেরেন। তোমার কি হয়েছে, আমাকে খুলে বলতো। কি নিয়ে এত চিন্তা করছো? আফিয়া জানতেন এই প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে।
পৃথিবীর কারো কাছ থেকে লুকাতে পারলেও এই একটা মানুষের কাছে তিনি অসহায়। এই ব্যক্তি তার ভেতরের অনুভূতি ধরে ফেলবেই। কি হলো আফিয়া, বলো। মিহরান শৈলীর বিয়েটা নিয়ে কি তুমি নারাজ? কোনো সমস্যা বোধ করছো? আফিয়া দীর্ঘশ্বাস ফেলেন। না, সমস্যা বোধ করছি না। প্রথমে খুব শক্ত হলেও সব শোনার পর আমি বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে? এবার আফিয়া সরাসরি তাকান নিজের স্বামীর দিকে। আমি না আসলে বুঝতে পারছি না আমি কি করব, বুঝছো? এরকম ঘটনা আগে কখনো শুনিওনি, দেখিওনি। সেখানে নিজের সন্তানের সাথেই এরকম হলো, এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে আমার একটু কষ্ট হচ্ছে। শৈলী খুবই ভালো একটা মেয়ে। ওর সাথে মিহরানের প্রেম পছন্দ থাকতো, বিশ্বাস করো আমি নিজে সামনে বসে ওদের বিয়ে দিতাম। এমনকি মিহরানের জন্য শৈলীকে পাত্রী হিসেবে আমার মনে চিন্তাও করে রেখেছিলাম আমি। কিন্তু এখন এইভাবে বিয়েটা। বাবুল সাহেব স্ত্রীর হাতের ওপর নিজের হাত রাখেন। আমি তোমার কথা বুঝতে পারছি আফিয়া। মা হিসেবে তোমার এরকম বোধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটাকে তো আমরা পাল্টাতে পারবো না। আমি মিহরানের কাছ থেকে কাবিননামাটা দেখেছি। ওদের বৈধভাবেই বিয়ে হয়েছে। পরিস্থিতির শিকার হলেও এটা সত্য যে ওরা স্বামী স্ত্রী, এবং মিহরানকে দেখে আমি যেটা বুঝতে পারছি ও এই সম্পর্কটাকে পুরোপুরি মেনে নিয়েছে। শৈলীকে ও সম্মান করে, পছন্দ করে, ওর ব্যাপারে যত্নশীল। শৈলীও নিশ্চয়ই একই অনুভূতি ধারণ করে, না হলে মিহরান এতটা দৃঢ় বোধ করত না। বাবুল একটু থামেন। নিজের স্ত্রীকে কথাগুলো বোঝার কিছুক্ষণ সময় দিয়ে আবার কথা শুরু করেন। দেখো, তুমি তো নিজেই চাইতে শৈলীকে এই ঘরের বউ বানাতে। তোমার ইচ্ছাটাই তো পূরণ হলো। হ্যাঁ, হয়তোবা একটু অন্যভাবে হয়েছে, তবে পূরণ তো হয়েছে। এতটা ভেবো না আফিয়া। ওরা দুজন প্রাপ্তবয়স্ক, বাবা মা হিসেবে আমাদের এখন মূল কাজ ওদের সমর্থন করা, সাপোর্ট করা। ওদের সদ্য গড়া নড়বড়ে বন্ধনটাকে মজবুত করে দেওয়া। আমি কি ভুল কিছু বললাম? আফিয়ার ঠোঁটে এবার হাসি ভাঙে। প্রাণবন্ত চোখে তিনি তাকান। আপনি ঠিক বলেছেন। আসলে প্রথমে এত কিছু নিয়ে আউলিয়ে গিয়েছিলাম যে ঠিকভাবে চিন্তা করতে পারিনি। বাবুল সাহেব স্ত্রীর কথায় তুষ্ট হন। আমি কাল সবাইকে ডেকেছি। একসাথে মিলে আলোচনা করে আমরা একটা ডেট বের করি, কি বলো? বিয়ে তো হয়েই গেছে যেহেতু, তাই বৌমাকে তুলে আনতে আর দেরি করব কেন? হ্যাঁ, ঠিক বলেছেন। কালকেই সবার সাথে কথা বলে আজাদ ভাইকে জানিয়ে দিন। আমাদেরও শপিংয়ের অনেক কাজ আছে। শৈলীর জন্য গয়নাও তো বানাতে হবে। বাবুল জোরে হেসে ফেললেন। তুমি পারো আফিয়া। এই চেহারা দেখে কে বলবে যে কিছুক্ষণ আগে এখানে অমাবস্যার চাঁদ দেখা দিয়েছিল? হা হা হা। এখন চলো ঘুমাই। টেনশন নিও না, আস্তে আস্তে সব হয়ে যাবে। আফিয়া মুচকি হেসে খাট থেকে উঠে রুমের পর্দা টেনে লাইট নিভিয়ে দিলেন। সকালে শৈলী ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে অবাক হল। নিপুণকে চা বানাতে দেখে ও কাছে গেল। কি রে নিপুণ, তুই চা বানাচ্ছিস যে? আম্মু কই? নিপুণ মলিন মুখে তাকায়। আম্মুর নাকি একটু শরীর খারাপ, বাবা বলল। শৈলী শুনেই দৌড় দিল মায়ের রুমে। রেহানাকে ঘুমিয়ে থাকতে দেখে টেনশনে পড়ে গেল। মা তো এই সময় কখনো ঘুমান না। তাহলে? বাবাকে তৈরি হতে দেখে ডাকল ও। বাবা! আজাদ সাহেব ঘুরে তাকান। শৈলীকে দেখে সামনে আসেন। শৈলী স্বর নামিয়ে জিজ্ঞেস করল, আম্মুর কি হয়েছে? আজাদ মুচকি হাসেন। কিছু হয়নি রে মা। গতকাল অনেক রাত পর্যন্ত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছে। তোকে নিয়ে আসলে কালকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল ও। ফজরের নামাজের পর জোর করে আমি ওকে বিছানায় শুয়েছি। তারপর ও কি ঘুমায়। চোখ লেগেছে মনে হয় ঘন্টা খানেক আগে। তাই নিপুণকে বলেছি মাকে ডিস্টার্ব না করতে। শৈলী মিলিয়ে যায়। ইস, মা কত টেনশন করছেন ওকে নিয়ে। বাবা, আজ আমি ভার্সিটি যাব না, মায়ের সাথে থাকি। কোনো দরকার নেই আপি, তুমি যাও।
আমি আছি আম্মুর সাথে। পেছনে থেকে নিপুণের আওয়াজ শুনে শৈলী তাকায়। বাবার চা ওনার হাতে দিয়ে নিপুণ বলে, আজ আমার কলেজে মাত্র একটা ক্লাস। কোচিংয়ের স্যারও কি একটা কাজে আজ অফ দিয়েছেন। আমি তাই পুরো সময়টা বাসাতেই আছি। তুমি চিন্তা করো না। আর আম্মুর তো তেমন কিছু হয়নি। ভালো একটা ঘুম দিলেই ঠিক হয়ে যাবেন। আজাদ সাহেবও ছোট মেয়ের কথায় সম্মতি দিলেন। শৈলী মলিন মুখে মাথা নাড়া দেয়। আজাদ সাহেব চা নিয়ে ভেতরে যেতেই নিপুণ বোনের কানের কাছে ঠোঁট নিয়ে আসে। আপু, আজকে তো কোনোভাবেই ক্লাস মিস করা যাবেই না তোমার। দুলাভাইয়ের সাথে ডেইট আছে, ভুলে গেছো। শৈলী তরাক করে ফিরে তাকায়। বোনের দুষ্টামি ভরা মুখ দেখে ভীষণ লজ্জা পায়। পাকনিটা তাহলে রাতে সব শুনে ফেলেছে। ইস, কি লজ্জা। তবে লজ্জার বহর যে সবে শুরু সেটা শৈলী তখনও বুঝেনি। রেডি হয়ে বাসা থেকে বের হতেই মাহিরা মেহরাবের আক্রমণে রীতিমতো হকচকিয়ে উঠল। মেহরাব ওকে ভাবি ভাবি বলে বলে যার পর নাই লজ্জায় লাল করে ফেলল। আর মাহিরাও আজ ওর যমজকে থামালো না, শৈলীকে এই লাজ থেকে বাঁচালো না। বরং মেহরাবের সাথে যুক্ত হয়ে ওকে আরও লাজে ডুবিয়ে ছাড়ল। এমনকি নিচে মিহরান গাড়ি নিয়ে আসার পর প্রতিদিনের মতন শৈলী পেছনে বসতে গেলে মেহরাব থামিয়ে দিল ওকে। শৈলী ভাবি, আপনার সিট আপনার স্বামীর পাশে। দয়া করে নিজের সিটে যেয়ে বসুন। শৈলী মেহরাবকে কপট রাগ দেখিয়ে কাঁধে চাপড় মারে। শেষে ধীর পায়ে যে মিহরানের পাশের সিটটায় বসে মাথা নোয়ায়। মিহরান সবই দেখে, সবই বোঝে, তবে পেছনে ছোট ভাই বোন দেখে কিছুই বলে না। শুধু ঠোঁটে হালকা হাসি নিয়ে গাড়ি স্টার্ট দেয়। ভার্সিটির পার্কিং লটে এসে গাড়ি পার্ক করতেই মিহরান চট করে শৈলীর ডান হাত ধরে ফেলে। এতে করে মাহিরা মেহরাবের সাথে শৈলী নামতে পারে না। মিহরান ভাইবোনদের নামার অপেক্ষা করে। পেছনের দরজা বন্ধ হয়ে গাড়ি খালি হতেই মিহরান কাছে আসে শৈলীর। আমার ক্লাস শেষে এখানেই ওয়েট করব তোমার জন্য। কথাটা যত দ্রুত বলেছে ঠিক তত দ্রুতই শৈলীর গালে একটা চুমু বসিয়ে সরে এসেছে মিহরান। শৈলী চোখ গোল করে সামনে তাকানো। কি হলো তা বোঝার আগেই মিহরান ওর হাত ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে, নামো, মাহিরা মেহরাব ওয়েট করছে তোমার জন্য। শুকনো ঢোক দিলে রোবটের ন্যায় শৈলী নামল গাড়ি থেকে। এই লোক একদিন ওকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে ফর শিওর। বিকেলে ক্লাসের পরে শৈলী আসে পার্কিং লটে। এসে মিহরানকে খোঁজে আশপাশে কিন্তু পায় না। তখনই ফোন আসে নিপুণের। শৈলী ফোন ধরে। হ্যালো আপি, ফোন দিয়েছিলা? হ্যাঁ, আম্মুর কি অবস্থা রে? তুমি এই নিয়ে 4 বার খোঁজ নিয়েছো আপু? বললাম তো আম্মু ভালো আছেন। এখনো মনমরা হয়ে আছেন। চুপচাপ আছেন, তবে শরীর ভালো। আমি কি চলে আসব? কি বলিস তুই? খবরদার আপি। তুমি ভাইয়ার সাথে যাবা অবশ্যই। আম্মুর তো কিছুই হয়নি আর আমি তো আছি। কোনো সমস্যা হলে আমি ফোন দিব, কিন্তু তার আগে তুমি আর টেনশন করবা না। এনজয় ইয়োর টাইম। শৈলী তখনই মিহরানকে আসতে দেখে নিপুণের ফোনটা রাখল। ওর মুখের মলিনতা ধরতে মিহরানের একটুও সময় লাগল না। সাথে সাথেই কাছে এসে পড়ল। কি হয়েছে শৈলী? সব ঠিক আছে তো? শৈলী হাসতে চেষ্টা করে। কিছু না, আসলে আম্মুকে নিয়ে একটু টেনশন করছিলাম। কেন, কি হয়েছে মায়ের? শৈলী থমকে তাকায় মিহরানের দিকে। ও কি আসলেই মা শব্দটা উচ্চারণ করল? মমমাম্মুর কিছু হয়নি। রাতে আমাকে নিয়ে টেনশন করেছিল, তাই ভালো ঘুম হয়নি ওনার। এই কারণে। বাসায় যেতে চাও? আজ তাহলে বাদ দিব। না না, চলুন। নিপুণ আছে আম্মুর কাছে। একটু তাড়াতাড়ি ফিরলেই হবে। মিহরান হাসি টেনে শৈলীকে গাড়িতে বসতে বলে নিজে চলে গেল ড্রাইভিং সিটের কাছে। তারপর দ্রুতই বের হয়ে যায় ওকে নিয়ে ক্যাম্পাস থেকে। সন্ধ্যা 7:30টায় মিহরান গাড়ি এনে লিফটের সামনে থামে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছে দুজন। শেফস টেবিল কোর্টসাইডে গিয়েছিল দুজন।
জম্পেস খাবার খেয়ে মনে ভরে গল্প করেছে সূর্যাস্তের মাঝে। শৈলীর গালগুলো গরমে যে ফেটে পড়েনি এই রক্ষে, কারণ মিহরান একটুও সুযোগ দেয়নি ওকে স্বাভাবিক থাকার। শৈলী শেষ পর্যন্ত বুঝতে পেরেছে ওকে এসব মেনেই নিতে হবে। ওর স্বামী যে ভালোবাসা অত্যাচারী। নামার সময় শৈলী একবার তাকায় মিহরানের দিকে। মিহরান অবাক চোখে বলে, কি ম্যাডাম, কি দেখেন এত আমাকে? একটা কথা বলি। হমম। কানে কানে বলবো, জোরে বলা যাবে না। কাছে আসুন। মিহরান ভ্রুজোড়া হালকা কুঁচকে কাছে আসে। সীমানার ভেতর আসতেই শৈলী হেসে ওঠে। তারপর টুপ করে মিহরানের গালে একটা চুমু বসায়, ঠিক যেভাবে সকালে মিহরান দিয়েছিল। চুমুটা দিয়েই সরে আসে শৈলী। এতটা সাহস কেমনে জোগালো ও নিজেই জানে না। তাই এখানে আর থাকা যাবে না বুঝে দরজা খুলতে তৎপর হলো, কিন্তু তার আগেই ওকে নিজের কাছে টেনে নিল মিহরান। শৈলী হকচকিয়ে তাকায়। ও ভেবেছিল মিহরানও হয়তো ওর মতন অবাক হয়ে যাবে এবং এর মধ্যেই ও হবে পোগার পার। কিন্তু এটা তো মিহরান, শৈলী না। মিহরান শৈলীর কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ওকে। পালাতে চাচ্ছিলা? টু লেট বলেই আর সময় নেয় না। শৈলীর ওষ্ঠে নিজের ভালোবাসা ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে। মিহরানের নিপীড়ন থেকে বাঁচতে সময় লাগে শৈলীর, তবে ওকে ছেড়ে দিতেই আর দাঁড়ায় না। দরজা খুলে দৌড়ে পালায় শৈলী। লিফট রেখে একেবার ভেতরে ঢুকে দম নেয়। নিজের মাঝেই হাসতে থাকা শৈলী বাসায় ঢুকে ওয়াশরুমেও যেতে পারে না, হঠাৎ ওর মাকে রুমে দেখে অবাক হয়ে যায়। আরও অবাক হয় ওনার ফ্যাকাশে চেহারার ভারাক্রান্ত অভিব্যক্তি লক্ষ্য করে। রেহানা শৈলীর রুমের দরজা বন্ধ করে ওকে টেনে নিয়ে বিছানায় বসান। শৈলী কিছু জিজ্ঞেস করার আগেই উনি প্রশ্ন ছোড়েন, কোথায় ছিলি এতক্ষণ? শৈলী লুকায় না, মাথা নিচু করে বলে, ওনার সাথে। রেহানার মন ধক করে ওঠে। শৈলী, তোকে এখন আমি যা জিজ্ঞেস করব সব সত্য জবাব দিবি। শৈলী কপাল কুঁচকে তাকায়। রেহানা কঠোর মুখে প্রশ্ন করেন, তোর আর মিহরানের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক ঘটেছে? শৈলী হতভম্ব এই প্রশ্নে। রেহানা ভাবেন মেয়ে মনে হয় তার প্রশ্ন বোঝেনি। আমি বলতে চাচ্ছি তোদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে। শৈলী নিজের কানকে বিশ্বাস করে না। মা এইসব কি হঠাৎ জিজ্ঞেস করছে? আম্মু তুমি এগুলা কেন জিজ্ঞেস করছো? আমার প্রশ্নের উত্তর দে। হয়েছে কি হয়নি? নোনা হয়নি। রেহানা একটা দীর্ঘশ্বাস ফেলেন। এরপর ঝড়ের বেগে রুম থেকে বের হয়ে যান তিনি। শৈলী ধরফরিয়ে পেছনে দৌড়ায়। কি হলো বুঝে ওঠার আগেই ও ডাইনিং রুমে দাঁড়ানো ওর বাবার কাছে বলা মায়ের একটি বাক্য শুনে থমকে যায়। শৈলীর আব্বু, আমি মিহরান আর শৈলীর বিয়ে মানি না। এই বিয়ে ভেঙে দাও। চলবে।